সুপ্রিয় দর্শক শ্রোতা, প্যানভিশন টেলিভিশনের সমসাময়িক যে অনুষ্ঠান, চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে অনুষ্ঠানে আলোচনা করে থাকি, তেমনি আজকের এই চলমান একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে নির্বাচনকে আমরা অবৈধ বলছি, সেই নির্বাচনে মেয়র কী করে বৈধ হয়, এমনি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবৈধ নির্বাচন, মেয়র কী করে বৈধ। এই চলমান আইনি ইস্যুটি নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য স্টুডিওতে হাজির হয়েছি। আমরা এই বিষয়ে কথা বলবার জন্য দুইজন প্রতিযশা আইনজীবীকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন শুরুতে আমরা তাদের সাথে পরিচিত হই। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রিকগনাইজড সিনিয়র অ্যাডভোকেট, যিনি এই বিষয়ে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আইনি যুদ্ধে লড়াই করেছেন, বিজয়ী হয়েছেন। এই বিষয়ে সবচেয়ে বেশি যিনি জানবার কথা, সেই মানুষটিকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি হচ্ছেন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মোহাম্মদ হোসেন লিপু। জনাব মোহাম্মদ হোসেন, আমরা প্যানভিশন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ প্যানভিশন টেলিভিশন আপনাদেরকে আজকে আমাদের এখানে আমন্ত্রণ করবার জন্য। একই সাথে আরেকজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি ইতিমধ্যেই স্থানীয় সরকার এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিভিন্ন ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, ভূমিকা রেখেছেন, কথা বলেছেন। তেমনি একজন প্রতিযশা আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিযশা অ্যাডভোকেট ব্যারিস্টার এ.কে.এম. ফখরুল ইসলাম। জনাব ব্যারিস্টার এ.কে.এম. ফখরুল ইসলাম, আমরা প্যানভিশন টেলিভিশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা আলোচনাটা এভাবে শুরু করতে চাই, যেহেতু এই আইনি যুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নিবেদিত প্রাণ হিসেবে লড়াই করেছেন। আমরা একটু শুরুটা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু বিষয়টি খোলাসা করে এভাবে বলবার, আপনার কাছ থেকে জানবার চেষ্টা করছি। সেটি হচ্ছে এই 4 ফেব্রুয়ারি 2020 যে কথিত স্থানীয় সরকার নির্বাচন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে গেজেট প্রকাশ হল। সেখানে পরাজিত প্রার্থী এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে ইলেকশন ট্রাইব্যুনালে একটি মামলা করলেন। আপনি আমাদেরকে একটু বলবেন কিনা যে সেই মামলাটি কী ছিল এবং সেখানে সেই প্রার্থী কী প্রতিকার চেয়েছিলেন? জি, উনি 3/3/2020 ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করলেন। সেই মামলায় উনি পুরো আর্জিতে বললেন যে উনি ইলেকশন করতে পারেননি, উনি প্রচারণা করতে পারেননি, উনি ভোট ওনার ক্যান্ডিডেট হিসেবে ওনার যেই পোলিং এজেন্টরা ছিল, ওনার যেই কর্মীরা ছিল, কেউ ভোট কেন্দ্রে যেতে পারেনি। তাপস সাহেব তাকে, তার ভোটারদেরকে, তার কর্মীদেরকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে নিবৃত্ত করেছে এবং তাকে কোনো ভোটে পার্টিসিপেটই করতে দেয়নি। এবং ইলেকশন কমিশন এবং সরকারের ছত্রছায়ায় পুরো ইলেকশনটা একতরফা করে উনি নির্বাচিত হয়ে গেছেন। সুতরাং উনি প্রার্থনা করলেন যে এই নির্বাচনটা অবৈধ। এই ইলেকশন পিটিশন 2020 সাল থেকে পেন্ডিং ছিল। পেন্ডিং থাকা পরে উনি কি শুধু এটুকুই চাইলেন যে নির্বাচনটা অবৈধ ঘোষণা? উনি শুধু এটুকুই চাইলেন, এটুকু চেয়েছিলেন যে নির্বাচনটা অবৈধ। এই নির্বাচনটাকে অবৈধ ঘোষণা করে পুনর্নির্বাচন বা অন্য কিছু চেয়েছিলেন? আর কিছুই চান, আর কিছু ভোট গণনার আবেদন ছিল, পুনরায় ভোট গ্রহণের আবেদন ছিল না, পুনরায় ভোট গ্রহণের আদেশ দিতে ডিক্রি চেয়েছিল, পুনরায় ভোট গ্রহণ। তার মানে ইলেকশনটা বাতিল এবং নতুন করে ইলেকশন করবার জন্য। আমি এক্স্যাক্টলি বলি কি লিখেছিলেন উনি। এত তারিখের, মানে 4/2/2020 তারিখের প্রকাশিত গেজেট বাতিল পূর্বক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুনরায় ভোট গ্রহণের আদেশ প্রদানের ডিক্রি দিতে, এই হলো তার এইটুকু প্রেয়ার ছিল, যে ওই ইলেকশনটা বাতিল, নতুন করে ইলেকশন করা হোক। যেহেতু আমরা ইলেকশনটা করতে পারি, করেছিলেন কিনা ইলেকশন কমিশন? ওই প্রেয়ারটা, ইনিশিয়াল প্রেয়ারটা তার ইন টাইম ছিল। 3/3/2020 উনি ইলেকশন পিটিশনটা ফাইল করেছেন। যেহেতু গেজেটটা হয়েছে 4/2/2020, এটা 30 দিনের ভিতরে করবার নিয়ম। উনি 3/3/2020 ফাইল করেছেন, ইন টাইমে করেছেন প্রথম পিটিশনটা, ওইটা ইন টাইমে ছিল। আমরা আরেকটু এই বিষয়টা জানতে চাচ্ছি, মানে এই আমি যদি হিসাবটা ভুল না করে থাকি তাহলে সম্ভবত আজকে 10 মাস 13 দিন 5ই আগস্টের পরে অতিবাহিত হলো। এর আগে
4/2/2020 যে গেজেটটা হইল, এই সময়ের মধ্যে এই টেনিওরে কি ওনার কোনো অ্যামেন্ডমেন্ট পিটিশন ছিল কিনা বা অন্য কিছু, বা মামলাটা সর্বশেষ অবস্থাটা এই 5ই অগাস্টের আগ পর্যন্ত তাপস সাহেব এই মামলা একটা দরখাস্ত দিয়ে রেখেছিলেন যে ওনার ইলেকশন পিটিশনটা মেনটেনেবল না, এটা খারিজ করে দেওয়া হোক। সেই অ্যাপ্লিকেশনটা দুই পক্ষ বিভিন্ন সময় টাইম নিয়ে এভাবেই রয়ে গেছিল, ওইটার নিষ্পত্তি হয়নি, ওইটার ডিসপোজাল হয়নি, এই অবস্থায় ছিল। যখন 5ই অগাস্টের পরে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সিটি কর্পোরেশন অর্ডিন্যান্স অ্যামেন্ড করলেন, অ্যামেন্ড করে 13 ক ধারা এবং 25 ক ধারা ইনসার্ট করলেন। 13 কতে বললেন যে আমরা সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরকে জনস্বার্থে রিমুভ করতে পারবো, আর 25 কতে বলা হলো যে ওখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া যাবে। এই অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়ার পরে 19 অগাস্টে এসে মেয়র রিমুভালও হলো এবং অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হয়ে গেল। মিস্টার মোহাম্মদ হোসেন লিপু, একটা ফোন আসছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি, এরপর আপনার সাথে কথা বলবো। জি, সুপ্রিয় দর্শক, আপনার নাম বলে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, আমি নিজামউদ্দিন বলছি, জি, মিরপুর থেকে। জি, আমরা আপনাদের আলোচনা শুনছিলাম, তো যতটুকু এতক্ষণ পর্যন্ত শুনলাম যে ইশরাক সাহেব আসলে নির্বাচন অবৈধ চেয়েছিলেন এবং পরবর্তীতে আবার নির্বাচন আয়োজনের কথা তিনি বলেছিলেন। জি, জি। তো এখন যে উনি নিজেই আবার নিজেকে মেয়র ঘোষণা দিয়ে অফিস করা শুরু করেছেন, এটা কতটুকু আইনসম্মত? আপনি একটু আমাদের সাথে থাকবেন, আপনার প্রশ্নটা আলোচকরা শুনেছেন, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আলোচনার মাধ্যমে বের হয়ে আসবে। জি, জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ফখরুল ইসলাম আপনার কাছে আসছি। একটা বিষয় আমরা কিন্তু দেখেছি 5ই আগস্টের পরে এই পরিবর্তিত পরিস্থিতিতে চিটাং সিটি কর্পোরেশনের একটি রেজাল্ট আমরা দেখলাম, একটি পর্ব আমরা দেখলাম। এই পর্বটার সাথে এই মামলাটার কোনো যোগসূত্র আছে কিনা, বা ওই চিটাং সিটি কর্পোরেশনের ওই নির্বাচনে বা নির্বাচনী ফলাফলে বা গেজেট প্রকাশে বা শপথের কারণে এখানে বেআইনিভাবে কেউ উজ্জীবিত হয়েছে, এমন কোনো বিষয় ঘটেছে বলে আপনি মনে করেন কি? তফাৎটা হলো যে চিটাগংয়ের সেই মামলায় তার প্রেয়ারে কি ছিল সেটা আমরা জানি না, আমাদের সম্মুখে নাইও। কিন্তু আমরা এই প্রসঙ্গে এই কথা বলতে পারি যে ইলেকশন পিটিশন যখন পেন্ডিং ছিল এবং আমাদের বিরাট বিজয় 5ই আগস্টের পরে ইন্টারিম গভর্নমেন্ট ইন প্লেস যখন হলো, এরপরে দুই ব্যক্তি যারা আমাদের কাছে আননোন, এবং একজনের নাম হলো মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আপনি কি মামলায় আননোন কি? মামলায়। জি। একজন হলো রাজীব ব্যাপারী, যার বাড়ি হলো বরিশাল, আর একজন হলো মঞ্জুরুল ইসলাম। দুইটি দরখাস্ত দিয়ে অ্যামেন্ডমেন্ট চাইলেন। এরা কি কোনো পক্ষে ভুক্ত? এরা হলো বাদী বা বিবাদী কেউ কিছু? একজনে আরেকটু ফোন নিয়ে নিচ্ছে, আপনাকে একটু স্টপ করছি। জি, জি, আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করবেন। জি, জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শওকত হোসেন উত্তরা থেকে বলছিলাম। জি, আমার বিজ্ঞ আইনজীবীদের কাছে প্রশ্ন যে এই নগরবাসীদেরকে যে ইশরাক ভোগাইতেছে, এর বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন না? আপনি আমাদের সাথে থাকুন। আমার মনে হয় যে আইন কি নিয়েছে, আমার মনে হয় যে একটু যদি ব্যারিস্টার ফখরুল ইসলাম আপনি একটু এটা নোট রাখেন, আমরা পরবর্তীতে আপনার এই অ্যানসারটা দেবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। জি, এই দুই আননোন ব্যক্তি, একজন তার এফিডেভিটে বলেছে উনি বাদী। সেখানে উনি লিখেছেন, মঞ্জুরুল ইসলাম, আমি অত্র মামলার বাদী ও তদবিরকার বটে, এই একটা কথা লিখেছেন। আর রাজীব ব্যাপারী বলেছেন যে উনি মামলা পরিচালনা করতে ইচ্ছুক। এখন আমাদের পরিচালনা করতে ইচ্ছুক বলতে কি উনি পক্ষভুক্ত হতে চাই? না, উনি ওই ইশরাক হোসেনের পক্ষে দরখাস্ত দিয়ে অ্যামেন্ডমেন্টটা চেয়েছেন। এটা ওনারা পারেন কিনা সেটা তো আইনের না, ওইটা ওনারা পারেন না, এটা আমি বলি। আপনি যখন একটা মামলায় বাদী বা বিবাদী থাকবেন, তখন সমস্ত দরখাস্ত আপনাকেই সই করতে হবে, এফিডেভিট করতে হবে, এবং এফিডেভিট করতে হবে। আর যদি না করেন তাহলে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে করাইতে পারেন। প্রেজেন্ট না থাকতে পারেন, তখন আপনি আরেকজন ব্যক্তিকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন যে আপনার পক্ষে মামলা পরিচালনার জন্য।
তো এইরকম পাওয়ার অফ অ্যাটর্নি উনি রাজীবকেও দেননি, মঞ্জুরকেও দেননি। আচ্ছা, ওনারা পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া নিজেদেরকে বাদী পরিচয় দিয়ে এই আর্জি সংশোধনের দরখাস্ত দিলেন এবং ট্রাইব্যুনাল, বিজ্ঞ ট্রাইব্যুনাল এগুলো সব কিছু ওভারলুক করে এই আইনগত ত্রুটি থাকা সত্ত্বেও সেই দরখাস্তগুলি অ্যালাউ করে দিয়েছেন। এই কারণে আমরা একটা যেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল হয়েছিল, যেই মামলাটা আমার সুযোগ হয়েছিল হাইকোর্টে এবং অ্যাপেলেট ডিভিশনে শুনানি করবার, সেখানে আমরা রিট পিটিশনে একটা প্রেয়ার করেছিল আমার পিটিশনার যে এই ট্রাইব্যুনালের যেই বিচারক তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং নেওয়া হোক, ড্র করা হোক এবং তার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করা হোক। আচ্ছা, সেটার ব্যাপারে মিস্টার মোহাম্মদ শরীফ, আমরা তাহলে এই বিষয়টা একটু এখানে শেষ করি। সেই পিটিশনটা কি অবস্থা আছে বা তার শেষ পরিণতি কি হবে? আচ্ছা, ওই প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলে দেব কিনা? একটু এটা যদি আমরা ওই পিটিশনটা, আমাদের অ্যাপিলেট ডিভিশন মূল বিষয়টা ইলেকশন কমিশনে দিয়ে ডিসপোজাল করেছে, সেটা আমরা বলছি। আমরা যখন রিট পিটিশনটা হিয়ারিং করলাম, প্রথমে 20 তারিখে 20/5/25 তারিখে আমাদের রিট পিটিশনটা দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত হিয়ারিং হলো। যেই সময়টা আসলে একটা মানে এক্সেপশনাল সময়। আপনারা জানেন হাইকোর্ট ডিভিশনে 1টা থেকে 2টা রিসেস থাকে, ব্রেক থাকে, কিন্তু যেহেতু কোর্ট ছুটির আগের সপ্তাহ, কোর্ট বললেন যে আমাদের অনেক চাপ, আপনাদের মামলা শুনতে গেলে অন্যদের মামলার ক্ষতি হয়ে যাবে, আপনাদের মামলাটা আমরা অফ টাইমে শুনবো। নিজেদের উপরে কষ্ট নিজেদের উপরে কষ্ট নিয়ে ওনাদের লাঞ্চ থেকে ওনারা ডিপ্রাইভড হয়ে আমাদের মামলাটা শুনেছেন। 1টা থেকে 2টা পর্যন্ত শুনেছেন ওনারা মামলা, তারপরে আবার 4টা থেকে 5টা শুনেছেন। এই 2 ঘন্টা 2 পক্ষের বিস্তর হিয়ারিং হয়েছে। ওনাদের ইলেকশন ট্রাইব্যুনালের যে পিটিশনটা ছিল, সেই পিটিশন থেকে শুরু করে জাজমেন্ট পর্যন্ত যেই 20টা ইলিগালিটি ছিল, আমরা সব একটা করে কোর্টকে দেখিয়েছেন। তখন ওনারা আদার সাইড থেকে একটাই তাদের বক্তব্য যে এই রিট পিটিশনারের রিট করবার কোনো অধিকার নাই, লোকাল স্ট্যান্ডাই নেই। এখন রিট পিটিশনারের কেন লোকাল স্ট্যান্ডাই নাই সেটা ওনারা কেন বললেন? আমরা 5টা জাজমেন্ট হাইকোর্টের দেখিয়েছি এবং অ্যাপেলেট ডিভিশনের দেখিয়েছি, যেখানে আইনজীবীরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে, জনস্বার্থে মোকদ্দমা করেন। সেখানে আমাদের বেলার ডক্টর মহিউদ্দিন ফারুক সাহেব ছিলেন। উনি প্রথমে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা ওপেন করেছেন। এরপরে আমাদের অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান, সলিমুল্লাহ সাহেবরা, ইভেন আমি পার্সোনালি এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি। আপনাদের হয়তো মনে আছে 2000 সালে আমাদের সুপ্রিম কোর্টের কিছু কম্পিউটার পারচেজ করা হবে। সেই কম্পিউটার পারচেজ করতে গিয়ে তখনকার যে পূর্ত সচিব ছিলেন, পূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে এই পারচেজগুলি হয়। তো পূর্ত সচিব টেন্ডার দিয়ে তার ছেলেকে টেন্ডার জিতিয়ে দিয়েছিলেন। তখন এটা দৈনিক ইনকিলাবে একটা রিপোর্ট আসলো। রিপোর্ট আসার পরে আমরা আমি নিজে পিটিশনার হলাম। আমি নিজে পিটিশনার হয়ে এটা একটা তদন্ত চাইলাম দুদকের দ্বারা, যে দুদক এটা তদন্ত করে দেখুক এখানে উনি করাপশন করেছেন। তখন আদার সাইডে সুপ্রিম কোর্টের 2জন খুব বড় লয়ার ছিলেন, একজন মাহমুদুল ইসলাম সাহেব, পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, এবং আরেকজন ছিলেন তখনকার অ্যাটর্নি জেনারেল। ওনারা 2জনই আমাদের পক্ষে অনেক আর্গুমেন্ট করেছেন যে আমার এই মামলা করবার অধিকার নাই, আমার লোকাল স্ট্যান্ডাই নাই। তখন বিচারপতি হামিদুল হক সাহেব বললেন যে না, অ্যাজ এ লয়ার যখন জুডিশিয়ারি নিয়ে কোনো মামলা, কোনো একটা সমস্যা হবে, তার লোকাল স্ট্যান্ডাই থাকবে। আমাদের এই রিট পিটিশনেও তাই ছিল। আমার যে রিট পিটিশনার উনি সুপ্রিম কোর্টের একজন লয়ার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও, ওইটা বা আমরা যদি বলি কেপ টু দ্য রেকর্ড হয়ে আছে, ওইটার উপরে আর কোনো আদেশ হয়নি। না, ওইটার আদেশ হয়েছে আমরা যখন রিট পিটিশনটা করেছি। আমাদের যেই পিটিশনার উনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন বাসিন্দাও, আবার সুপ্রিম কোর্টের একজন লয়ার। ওনার 2টা স্ট্যান্ডিং আছে। ওই যে লার্নেড জজ সাহেব যে ভুল আদেশ দিলেন, হ্যাঁ, ভুল আদেশটাই তো আমরা প্রতিকার চাইলাম হাইকোর্ট ডিভিশনে। তখন হাইকোর্ট ডিভিশন 2 পক্ষের শুনানি করে পরের দিন অর্ডারের জন্য রাখলেন 21 তারিখে। 21 তারিখ 12:30টায় অর্ডারের জন্য যখন কোর্ট নিয়ে বললেন যে আমরা একটা শর্ট রুল দিব এবং স্ট্যাটাসকো দিব। আদার সাইডকে বললেন যে আপনারা প্রিপারেশন নিয়ে আসেন, জবাব দেন, আমরা আগামী মঙ্গলবার মামলাটা শুনে দিব। তখন ওনারা ওখানে খুব করলেন, শাউট করলেন, খুব রিয়াক্ট করলেন। ওনাদের লয়াররা বললেন যে না, এরকম রায় দিলে, এটা দিলে খুব সমস্যা হয়ে যাবে, আপনাদের
কোর্টের চতুর্দিকে এই হাজার হাজার মানুষ, এই সে পুরা সিটি ব্লকড হয়ে আছে। তখন একটা আন্দোলন ইশরাক সাহেব করছিলেন, একেবারে জনগণ নিয়ে সিটি কর্পোরেশন থেকে শুরু করে চিফ জাস্টিস সাহেবের বাড়ি পর্যন্ত, একেবারে ইলেকশন চিফ অ্যাডভাইজারের বাড়ি পর্যন্ত উনি আন্দোলন নিয়ে গেলেন। তো এইগুলি ওনারা কোর্টের সামনে নিয়ে আসলেন, যে কোর্টের চতুর্পাশে বহু লোক। তারপরে ওনাদের আরেকজন লয়ার বললেন যে আপনারা যদি এটাতে অর্ডার দেন তাহলে মনে হবে এখনও 5 আগস্টের আগেই আমরা আছি, এইসব আর্গুমেন্ট করলেন। সেটা পরের দিন প্রথম আলোতে প্রিন্টেড পত্রিকায় সেটা ছাপা হলো। সেই বিষয়গুলি আমাদের রেকর্ডে আছে, আমরা এটা অ্যাপেলেট ডিভিশনই করেছিলাম। তখন কোর্ট দুই পক্ষকে শুনে বলেন যে ঠিক আছে, আগামীকাল সকালে আমরা অর্ডার দিব। তো পরের দিন সকালবেলা কোর্ট অর্ডার দিতে গিয়ে অর্ডারের আগেই ওনাদের একটা উষ্মা প্রকাশ করলেন যে অডিয়েন্স থেকে কেউ একটা বাজে কমেন্ট করেছে কোর্টের বিরুদ্ধে। তো সেই কথা বলে তারপরে কোর্ট বললেন যে আমরা এই রিট পিটিশনটা ওর লোকাল স্ট্যান্ডার্ড নাই বলে আমরা খারিজ করলাম, কিন্তু অন্য যারা পার্টি ছিল এই ইলিগ্যালিটির বিরুদ্ধে তারা আপিল করতে পারবে, এবং অ্যাপিলেট কোর্ট তাদের যদি পার্ট বাই লিমিটেশন থাকে ওইটা মওকুফ করে দিয়ে আপিলটা শুনতে পারবে। তখন আমরা অ্যাপিলেট ডিভিশনে গেলাম। অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন আমাদের প্রথম দিন শুনলেন, শোনার পরে বললেন যে এখানে ইলেকশন কমিশনের লয়ার কে আছে। সেকেন্ড পার্টটা অ্যাপিলেট ডিভিশনের পার্টটা পরে যাচ্ছে, আমরা আবার বেস্ট অফ ফখরুল ইসলাম আপনার কাছে আসছি ওই বিষয়টা জানবার জন্য। আমাদের বিষয়টা ছিল যে চিটাং সিটি কর্পোরেশনের নির্বাচনে যে রেজাল্টটা সেটা কোনো প্রভাব ফেললো কিনা এই মামলায় এভাবে আসার ক্ষেত্রে। এইবার একটা সহজ একটা কথা বলি। জি জি, কথাটা ইশাক হোসেনের পক্ষে যাওয়ার মতো একটা কথা হইতে পারে। ফ্যাসিস্টের ফলের পরে, অর্থাৎ 5ই আগস্টের পরে আমাদের ধারণা ছিল যে সব জায়গায় একটা শৃঙ্খলা আসবে, জুডিশিয়ারিতেও, লোয়ার জুডিশিয়ারিতেও। কিন্তু এই পার্টিকুলার মামলায় আপনি দেখুন যে অ্যামেন্ডমেন্টের পিটিশন যেটার ভিত্তিতে পরে আদেশ দেওয়া হয়েছে, মানে জাজমেন্ট হয়েছে, সেই পিটিশনটা ফাইল করা হলো 10/11/2024 সালে। প্রেয়ার অ্যামেন্ডমেন্ট যে অ্যামেন্ডমেন্ট চাইলেন সংশোধনী, কিন্তু ওই পিটিশনের মধ্যে কিন্তু তফসিলের কিন্তু সংশোধনী করলেন না, তফসিলের কোনো অ্যামেন্ডমেন্ট চাইলেন গেল। 2 যে সময় অ্যামেন্ডমেন্ট পিটিশনটা করলেন সেই সময় কিন্তু কোনো কমিশন ছিল না, কারণ কাজী হাবিবুল আউয়াল এবং অন্য কমিশনাররা 5ই সেপ্টেম্বর 2024 পদত্যাগ করলেন, গেজেট প্রকাশিত হলো। আর নতুন যে কমিশন সেটা ফর্মড হলো 21/11/2024। তাহলে কথা হলো যে জজ সাহেবের তো খেয়াল করা উচিত ছিল। আপনি কি এটা বলতে চাচ্ছেন কিনা যে বিবাদীদের উপর সমনসটা প্রপারলি জারি হয় নাই, সেই অবস্থার মধ্যে একটি জাজমেন্ট হয়েছে? কমিশন সেই সময় ছিল না, সিম্পল অ্যাজ দ্যাট। মানে সমনটা, মানে কথার অর্থ, আমার অর্থ দাঁড়াবে যে ইলেকশন কমিশনকে হিয়ার না শুনেই এই 37 নম্বর অর্ডার যেটা অ্যামেন্ডমেন্ট করেছে, এই অ্যামেন্ডমেন্টটা যে জজ সাহেব করেছেন সেটা জজ সাহেব অত্যন্ত গর্হিত কাজ করেছেন, আইনের ভাষায় বলি, মানে ট্রাভার্সটি অফ জাস্টিস। এটা উনি ইলেকশন কমিশনকে মামলা শুরু থেকেই শুনে নাই বা তারা এপিয়ার করে নাই, নাকি এই অ্যামেন্ডমেন্ট পিটিশনে তারা এপিয়ার করে নাই? বিষয়টা এই অ্যামেন্ডমেন্টের পিটিশনে তারা ওই আদালতে কেউ উপস্থিত ছিল না, সেটা মাই লার্নেড ফ্রেন্ড আরো ভালো করে বলতে পারবে। তো আমি যে পয়েন্টে আসছি, জজ সাহেবের একটা জাজমেন্ট রং হোক রাইট হোক, সেটা ইশরাক একটা ইয়াং স্মার্ট ছেলে, তার পক্ষে এসেছে, সে তো চেষ্টা করবেই বসার জন্য। এবং এই জাজমেন্টের উপর ভিত্তি করে ইলেকশন কমিশন ঠিক 1 মাসের মাথায় গিয়ে গেজেট প্রকাশ করলো। কাজে আপনি তাকে ওত কেন পড়াবেন না আর কেন বসতে দেবেন না, যদিও কিছু অ্যামেন্ডমেন্ট অলরেডি এনেছেন। আমি শেষ করি একটু। এটা ইশরাকের পক্ষে গেলে দর্শকরা হয়তো মনে করবে যে আমি, কিন্তু ট্রুথ মাস্ট বি, সত্যটা বলতে হবে, যে ইশরাক একটা ইয়াং স্মার্ট শিক্ষিত ছেলে, সে ভেবেছে আমি তো ইলেকশন করেছি, আমার পক্ষে আদালত রায় দিয়েছে, আমার পক্ষে গেজেট হয়েছে, কাজে স্থানীয় প্রশাসন এটা বেঁকে বসবেন কেন? আজকের কথা বলি, স্থানীয় মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, ওই ইয়াং ছেলে, কি নাম, আসিফ মাহমুদ, তিনি কিন্তু সাংবাদিকদের কাছে পরিষ্কার করে কোনো কথা বলতে পারেন না যে কেন ওথ পড়ানো হচ্ছে না। এবং আপনি দেখবেন অ্যাপিলেট ডিভিশনও কিন্তু এই ওথ পড়ানোর বিষয়টা এই ইলেকশন কমিশনের উপরে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছেন। মাই লার্নেড ফ্রেন্ড একটু পরেই বলতে পারেন অ্যাপিলেট ডিভিশনের আদেশে কিন্তু সেরকম কথা উল্লেখ করেছেন। কাজেই
এখন রাইট এবং রং আপনি যদি হিসাব করেন, আমি যদি ইশরাকের জায়গায় থাকতাম তাহলে আমি হয়তো এরকমের চিফ উপদেষ্টার বাড়িতে গিয়া এরকমের আন্দোলন না করতে পারতাম, হয়তো তাতে তার দলের হয়তো ভাবমূর্তি নষ্ট হইতে পারে। আমরা দর্শকদের জন্য আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম, যে এটা আমাদের মূল প্রশ্ন ছিল। এখন না না, আমি ত্রুটিটা বলি, তাহলে আসল ত্রুটিটা কোন থেকে শুরু হলো সেটাই বলছিলাম, যে এই যে সিভিল যে পিটিশন, ইলেকশন ট্রাইব্যুনালের যে পিটিশনটা ছিল, যেটা অ্যামেন্ড করা হইলো, এই অ্যামেন্ড থেকে জাজমেন্ট পর্যন্ত রাইট এইটা লিগালি সঠিক হয়েছে কিনা সেটা তো অ্যাবসলিউটলি হয় নাই। সেটা তো মাই লার্নেড ফ্রেন্ড তার প্রেয়ারও বলেছে সেটা সঠিক হয় না। তার তিনটা কারণ। একটা হলো এই যে অ্যামেন্ডমেন্ট পিটিশনে সে প্রেয়ার পোর্শনের শুধু অ্যামেন্ডমেন্ট চেয়েছে, এই যে শিডিউলটা দেখুন, সেই শিডিউলটা কিন্তু পিটিশনে অ্যাজ ইট ইজ রয়ে গেছে, এবং অর্ডার নম্বর 37 মাই লার্নেড ফ্রেন্ড আরো পরিষ্কার করে ওইখান থেকে দেখাই দেয়, সেখানে তফসিলে বলেছে 1/2/2020 তারিখে ঢাকা সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের ফলাফল এবং 4/2/2020 তারিখের প্রচারিত গেজেট। এই তফসিলটা তো অ্যাজ ইট ইজ রয়েই গেল। তাহলে জজ সাহেব, বিজ্ঞ আদালত রায় দিলেন কি করে? আচ্ছা, এখন অনেকে হয়তো দোষ দেবেন যে ইশরাক এইটা করছে, ইশরাক সিটি কর্পোরেশনে গিয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না, তালাবদ্ধ করে রেখেছে। কিন্তু আমি মনে করি যে এখানে এই তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ইউনূস সাহেব সর্বজনশ্রদ্ধেয়, কিন্তু এই স্থানীয় প্রশাসনের যে উপদেষ্টা, এর ইনকম্পিটেন্স এর জন্য দায়ী। এ ব্যাপারে অনেক ব্যবস্থা করা যেত। এই যে নৈরাজ্য সৃষ্টি করতে দিয়েছেন, এখন আবার বলছেন যে ইশরাক কি ক্রিমিনাল অফেন্স করেছে, কথা কম বলা ভালো সেই হিসাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি, আমি যেটা প্রশংসার কথা বলতে চাই, যে ডক্টর ইউনূস সাহেব যখন তারেক রহমান সাহেবের সঙ্গে লন্ডনে দেখা হলো, তারেক রহমান সাহেব কিন্তু একটা সুন্দর এবং চমৎকার কথা বলেছেন, একটা সুস্পষ্ট ইনভাইটেশন আছে এর মধ্যে। এই কথা বলে ইউনূস সাহেবকে যে আম্মা আপনাকে সালাম দিয়েছেন, এটার মধ্যে কিন্তু একটা গুড মেসেজ, একটা পোলাইট মেসেজ যে আম্মার সঙ্গে আপনি দেখা। আমি মনে করি যেন 2-1 দিনই হয়তো ইউনূস সাহেব দেখা করতেও পারেন ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে, করা উচিত আমরা মনে করছি। জি, আমি মনে করি এই একটা সমাধানে আসতে হবে, কারণ এই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টকে সুচারুভাবে পরিচালনা করতে দিতে হবে। প্রত্যেক দিন এই নৈরাজ্য তো ভালো না। কাজেই আমি মনে করি যে ইউনূস সাহেব হয়তো ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে, এবার আসল পয়েন্টে আসি, সে প্রশংসা সাংঘাতিক, মানে একটা যে আম্মা আপনাকে সালাম দিয়েছেন, অ্যাবসলিউটলি নাইস। আচ্ছা, এখন আপনি আসুন এইখানে, এই যে জজ সাহেব লিপু ভাই লার্নেড ফ্রেন্ড যে দরখাস্ত দিয়েছেন যে এই জজের তাকে একটা ব্যবস্থা করা হোক, তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হোক, তাকে উনি কোন আইনের বলে এই টম ডিক অ্যান্ড হ্যারি কে একটা দরখাস্ত দিয়েছে, তার নাম হলো রাজীব ব্যাপারী, বাড়ি বরিশাল, এর উপরে ভিত্তি করে অ্যামেন্ডমেন্টই বা করলেন কি করে? সেখানে উল্লেখ নাই যে অপরপক্ষকে শুনেছেন, এবং শুধু তাই না, সেখানে একটা 9 নম্বর বিবাদী করেছেন ওই 37 নম্বর অর্ডারই 21/11/2024 সালে সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। এখন দিস ইজ আনহার্ড অফ যে শুধু আপনি প্রেয়ার অ্যামেন্ডমেন্ট চাইলেন, তফসিল অ্যাজ ইট ইজ রইল, জজ সাহেব জাজমেন্ট দিয়ে দিলেন, আবার ইলেকশন কমিশন যারা নতুন বসেছেন ওনারা গেজেটও প্রকাশ করে দিলেন। মানে এটা কী রকমের একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে আমি জানি না। আসলে শুধু ইশরাকের আপনি দোষ দেবেন সেটা নয়, কিন্তু আমি হইলেও এরকমের ঝামেলা করতাম। ওয়েল, আমরা অনেক ঝামেলা করেছি বিধায়ী ফ্যাসিস্ট আমাদেরকে জেলেও রেখেছে। আপনি এটা বলতে চাচ্ছেন কিনা যে ইলেকশন কমিশন অথবা আদালত, বিজ্ঞ আদালত এবং ইলেকশন কমিশন যে ভূমিকা রেখেছে বা যে ভূমিকা পালন করেছে, যে পেপারস অর্ডার দিয়েছে, এতে এই শেখ সাহেবের এই আন্দোলন সেটা লিগ্যাল ইলিগ্যাল সেই প্রশ্ন আমরা যাচ্ছি না, কিন্তু এটাকে উজ্জীবিত করেছে বা এটাকে প্ররোচিত করেছে। ইয়াং স্মার্ট একটা ছেলেকে বলেছে যে তুমি তো মেয়র, তার বসতে তো অসুবিধা নাই, সে কথা সত্যই। আবার অ্যাপিল ডিভিশনও দেখুন ওই ইলেকশন কমিশনের উপরেই দিয়েছে, যেটা তাদের ব্যাপার। আমরা আবার কিন্তু একটা জিনিস আমি বলি, আমরা হলাম শান্তিপ্রিয় মানুষ। আমরা রাস্তাঘাট বন্ধ হোক, কোন রকমের নৈরাজ্য সৃষ্টি হোক, সেটা আমরা চাই না কোনোভাবেই। কাজেই ইশরাকেরও বয়সে ছোট বলে তুমি করেই বলছি, কারণ খোকা ভাইয়ের বাসায় আমি অনেকবার গিয়েছি।
তারও একটু সংযত হয়ে তার দলের আমরা সেই আন্দোলনটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা অ্যাপিলেট ডিভিশনের বিষয়টা একটু শুনে আসি। জনাব মোহাম্মদ হোসেন লিপু, আপনি যদি সেই বিষয়টা একটু। জি, আমাদের হাইকোর্ট ডিভিশন যখন বললেন যে পিটিশনারের লোকাল স্ট্যান্ডার্ড নেই, তখন আমরা অ্যাপিলেট ডিভিশনে গেলাম। অ্যাপিলেট ডিভিশনে অনেকক্ষণ শুনানি হলো, আমাদের পুরো পিটিশনটা আমরা প্লেস করেছি এবং কী কী ইলিগ্যালিটি ট্রাইব্যুনাল করেছে সেগুলো দেখিয়েছি। দেখাবার পরে অ্যাপিলেট ডিভিশন বললেন যে ইলেকশন কমিশনের কোনো লয়ার আছে কিনা। আমরা বললাম যে না, ওনারা কেউ অ্যাপিয়ার করেনি। তখন ওনারা মামলাটা অ্যাডজন করলেন, পরের দিন রাখলেন শুনানির জন্য। বাই দিস টাইম একটা নোটিশ ইস্যু করলেন ইলেকশন কমিশনকে যে আপনারা এখানে আপনাদের লয়ার পাঠান বা আপনারা আপনাদের বক্তব্য এখানে পেশ করেন। তখন ইলেকশন কমিশনের লয়ার আসলেন। আসার পরে ইলেকশন কমিশন লয়ারকে অ্যাপিলেট ডিভিশনের অনারেবল জাজদের ভেতর থেকে 4 জন জাজ একেবারে ক্যাটাগরিক্যালি ওনাদেরকে বললেন যে আপনাদের কনস্টিটিউশনাল ডিউটি আছে, আপনারা সেটা পালন করেন না। আপনাদের এখানে হাওয়া খাওয়ার জন্য আপনাদের এত বড় বিল্ডিং বানিয়ে দিয়েছে কিনা। তারপরে ওনাদের লয়ার কিছু অসংলগ্ন কথা বলছিলেন। তখন জাস্টিস মোহাম্মদ আশফাকুল ইসলাম সাহেব বললেন যে আপনি তো মনে হচ্ছে কাচারি ঘরে বসে মামলা মুভ করছেন, এমন কথা বলছেন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে একরকম, আপনি উত্তর দিচ্ছেন আরেক রকম। তারপরে মিস্টার জাস্টিস জুবাইর আহমেদ চৌধুরী সাহেব বললেন যে আপনাদের কী কী দায়িত্ব আছে কনস্টিটিউশনে সেগুলো বোঝার চেষ্টা করবেন। ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব বললেন, চিফ জাস্টিস তো প্রথমে ওনাদেরকে কনস্টিটিউশন পড়িয়ে তারপরে দেখালেন যে আপনাদের কী কী ডিউটি। যেহেতু আমরা প্রথম লিগ্যাল নোটিশটা ইলেকশন কমিশনকে দিয়েছি এবং ইলেকশন কমিশন সেটার উপরে কোনো কাজ করেনি, তারপরে আমরা রিট পিটিশন ফাইল করেছি। এই কারণে অ্যাপেলেট ডিভিশন বলেছেন এটা ইলেকশন কমিশনের ডিউটি, এটা দেখবার। ওনারা যদি ব্যর্থ হয়, ওনারা যদি রিমেডি না দেয়, তখন কোর্টের ব্যাপার আসবে। ওনারা এটা কেন কাজ করলেন না, এই কথা বলে ওরা মামলাটা ডিসপোজাল করেছে। এই ডিসপোজালের অর্থ হলো যে আমাদের যে লোকাল স্ট্যান্ডার্ড আছে সেটা ওনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, তাহলে এটা ডিসপোজাল করতেন না, ওনারা ডিসমিস করে দিতেন। সো এটা ইলেকশন কমিশনে এখন ওনাদের এখতিয়ারে দিন। এখন ইলেকশন কমিশন এটার উপরে কিছু না করে এখনও বসে আছেন। এই অবস্থায় আপনারা যেই আলোচনাটা কিছুক্ষণ আগে করলেন যে ইশরাক সাহেব যে আন্দোলন করছেন সেটার বৈধতাটা কতটুকু, একজন দর্শকও প্রশ্ন করেছেন। এখন আমি আপনাদেরকে একটি কথা বলি। দেখুন, ইলেকশন কমিশনে মামলাটা ছিল 2020 সাল থেকে, ইলেকশন ট্রাইব্যুনালে মামলাটা 2020 সাল থেকে পেন্ডিং। উনি এসে 2024 সালে অ্যামেন্ড করলেন। সিনিয়র, আমি একটা বিষয় একটু এই আপনার আলোচনার মাধ্যমে একটু ইন্টারাপ্ট করি। একটা কথা, ইলেকশনের কোনো মামলার কোনো একটি পর্যায়ে আসছে কিনা, যেহেতু 4/2/2020 গেজেটটা প্রকাশিত হয়েছে, টেনিউর নিয়ে একটি কথা আসছিল যে এই টেনিউরটাতে আমি পরে এসেছি। এই মামলায় ইশরাক সাহেবের বর্তমানে 3টা অসুবিধা আছে। ইশরাক সাহেবের ট্রাইব্যুনালের মামলা নিয়েই উনি আর এখন বসতে পারছেন না। এটার প্রথম কারণ হলো উনি মামলা অ্যামেন্ড করবার আগে এই ইলেকশন ট্রাইব্যুনালে মামলা পেন্ডিং থাকতেই আপনার ইলেকশন অর্ডিন্যান্স অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট মেয়রকে রিমুভ করে দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিয়ে দিয়েছে। তো ওই সময়ে এই ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্রাকচুয়াস হয়ে গেছে, আর এটার কোনো বৈধতা নাই, মামলার পেন্ডিং থাকার কথা না। তারপরেও ট্রাইব্যুনাল ওনার পক্ষে রায় দিয়েছেন। এখন কথা হচ্ছে যে ট্রাইব্যুনালের রায়ের পরে এসে ইলেকশন কমিশন একটা গেজেট দিল। সেই গেজেটটা কি দিয়েছে আপনারা দেখবেন, এই গেজেটটাতে কিন্তু ইশরাক সাহেবের নামে নতুন করে গেজেট পাবলিশ করা হয়নি, না বলেছে যে আগে তাপসের গেজেটটাকে সংশোধন করে তাপসের নামের জায়গায় ইশরাক সাহেবের নাম এবং তাপসের প্রতীকের জায়গায় ইশরাক সাহেবের প্রতীক। তাহলে কি দাঁড়ালো যে তাপস সাহেবের সেই গ্যাজেটের যেই কার্যকারিতা, ওনার গ্যাজেটের কার্যকারিতা ওইখান থেকে শুরু হলো। তাহলে ওইখান থেকে শুরু হয়ে এটার 5 বছরের মেয়াদ শেষ হয়ে গেল। তাহলে এখন আর ওনার এখানে বসার কোনো সুযোগ নেই। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে আপনি দেখবেন এটা একটা ফ্রডুলেন্ট জাজমেন্ট। আমরা বলি এ জাজমেন্ট অবটেইনড ইন কলিউশন উইথ দ্য কোর্ট ইজ এ ফ্রডুলেন্ট জাজমেন্ট। এখন যে কোনো ফ্রডুলেন্ট জাজমেন্ট সম্পর্কে আমাদের দেশে না শুধু সারা ওয়ার্ল্ডে একটা প্রচলিত একটা আছে যে ফ্রডুলেন্ট অ্যাক্ট ইজ ভয়েড, নালিটি।
200 বছর আগে ফ্রড ভিশিয়েটস এভরিথিং, ফ্রড ভিশিয়েটস এভরিথিং 200 বছর আগে ইংল্যান্ডের জাস্টিস এডওয়ার্ড কোক বলেছিলেন যে যখনই একটা ফ্রডুলেন্ট জাজমেন্ট বা অর্ডার দেখা যাবে তখন এটা যে কোনো কোর্ট এটার সাথে সাথে বাতিল করে দিবে, ইনফেরিয়র কোর্ট থেকে শুরু করে সুপারিয়র কোর্ট পর্যন্ত। এবং বিভিন্ন মামলা, আমাদের দেশেরও বিভিন্ন মামলায় বলেছে ফ্রডুলেন্ট অ্যাক্ট অ্যান্ড ফ্রডুলেন্ট জাজমেন্ট ইজ এ নন এস্ট, ইট ডাজ নট এক্সিস্ট, ইট ক্যান নট স্ট্যান্ড। এই প্রসঙ্গে আমি একটু বলি, আপনার আরেকটা শেষ করি, একটা বলি আরেকটা জিনিস। 2007 সালে আমি জাজমেন্টটা সাথে করে নিয়ে এসেছি, ফখরুল সাহেবকে এটা আমি সাপ্লাই দিব, খুব কাজে লাগবে আপনাদের, যেহেতু আপনিও লয়ার আপনারও কাজে লাগবে। 2007 সালে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এরকম পাস হইলো, সেখানে সেই কোকের ফাইন্ডিংস, সেখানে লর্ড ডেনিংয়ের ফাইন্ডিংস এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আরও ফাইন্ডিংস এখানে এসে বলে দিল যে একটা ফ্রডুলেন্ট জাজমেন্ট নিয়ে যে জাজমেন্টটা পাইলো ডিক্রি হোল্ডার ক্যান নট টেক এনি বেনিফিট। সো ফ্রডুলেন্ট জাজমেন্টের বেনিফিট এই ইশরাক সাহেব পেতে পারেন। এবারে এই প্রসঙ্গে একটু বলি, এখন দেখুন ওই জাজমেন্টটাকে আপনি ফ্রডুলেন্ট বলছেন, কিন্তু এই জাজমেন্টটা রিভার্স না হওয়া পর্যন্ত আপনি সেটাকে, আপনি তো আদালতে এখন পর্যন্ত রিভার্স তো করে নাই সেই জাজমেন্টটাকে। না, ওই যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বললেন যে কথা বলে স্পেসিফিক মামলায় আসুন, শুনুন স্পেসিফিক মামলায় আসুন, বলছেন ফ্রড ভিশিয়েটস এভরিথিং, কিন্তু এই কথা তো আদালত থেকে বলতে হবে যে এই ইলেকশন পিটিশনের উপরে ভিত্তি করে কত তারিখে 27/3/2025 তারিখে ইশরাকের পক্ষে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেই জাজমেন্টটা ফ্রডের কারণে নালিটি বাতিল করা হলো, সেই আদেশ আপনি যতক্ষণে না পান ততক্ষণে জাজমেন্টটা তো রইল না। এই জন্যই তো ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে যে ফ্রডুলেন্ট জাজমেন্ট আপনার পক্ষে থাকলেও আপনি এটা দিয়ে কোনো বেনিফিট আনতে পারবেন না। এটা হচ্ছে জাজমেন্ট, কনস্টিটিউশন অনুসারে মিস্টার মোহাম্মদ সাহেব এটা কি বেনিফিট কিনা আপনি বলেন যে আলটিমেটলি না, আলটিমেটলি অ্যাপিলেট ডিভিশন যখন এটাকে ইয়েতে রেফার করে দিল ইলেকশন কমিশন, জি এখন মানে তখন ইলেকশন কমিশন তখন তো আমাদের তার মানে ওই জাজমেন্টটা ওই ডিগ্রিটা সাপোর্টেড হলো কিনা, চিফ জাস্টিস সহ সেখানে তো বলতে পারতেন যে এই জাজমেন্টটা ফ্রডুলেন্ট হয়েছে, কাজে এইটার কোনো কার্যকারিতা আর রইল না, সে কথা তো বলে নাই। না, এটা তো এখনো না আপনি খুব সহজভাবে শেষ হয়নি তো, আপনি এখানে তো অ্যাপিলেট ডিভিশন শেষ করে দেয়নি বিষয়টা। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাপিলেট ডিভিশন বলেছে ম্যাটার ইজ টু বি ডিসাইডেড অর ডেল্ট উইথ বাই দ্য ইলেকশন কমিশন। তো ইলেকশন কমিশনের এখনো সুযোগ আছে, ইলেকশন কমিশন তো তার গেজেট তো এখনো করে নাই, রিভার্স করে নাই। এখন ইশরাক সাহেব গিয়ে ইলেকশন কমিশনকে বলুক যে ইলেকশন কমিশন আপনার কাছে তো অ্যাপিলেট ডিভিশন পাঠিয়েছে, আপনি আমার একটা ফয়সালা দেন। নাম্বার 1। আমি এখন দাঁড়ে দাঁড়ে ঘুরবো জাজমেন্ট পাওয়ার পরে। না, আপনাকে আরেকটা বলি, এই ইশরাক সাহেব একটা রিট পিটিশন ফাইল করেছিলেন, আপনি হয়তো এখানে সিনে ছিলেন না, তো আপনাকে বলি উনি একটা রিট পিটিশন ফাইল করলেন আমাদের রিটটা খারিজ হওয়ার 2 দিন পরে এসে। সেই রিট পিটিশন নাম্বারটা আমি আপনাকে বলে দিচ্ছি, সেই রিট পিটিশন নাম্বার হচ্ছে 8971 অফ 2025। উনি ফাইল করলেন 26/5/2025-এ। আমি জানি রিট পিটিশনের ব্যাপারে। এই রিট পিটিশনটা ফাইল করে কিন্তু উনি একটা প্রেয়ার চাইলেন, উনি একটা প্রেয়ার করলেন হাইকোর্টের কাছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ডাইরেকশন দেন আমার শপথ পড়বার জন্য। তো উনি ওই রিটটা কেন পার্সু করছেন না? উনি এই রিটটা যখন ফাইল করলেন, ফাইল করার পরে ওনাদের লয়ারের ভিতরে কনফ্লিক্ট অফ অপিনিয়ন হয়ে গেল। একজন বললেন এই রিট পিটিশন ফাইল করা উচিত হয়নি, আরেকজন বললেন না আমি ফাইল করেছি, ঠিক করেছি। তো তখন ওনারা আলটিমেটলি ওনারা করলেন কি, আমাদের রিট পিটিশন ফাইল করবার নিয়ম হলো আপনি প্রথমে সেকশনে যাবেন, গিয়ে মামলাটা এন্ট্রি করবেন, একটা রিট নাম্বার পাবেন, ওইটার পরে এসে অ্যাটর্নি জেনারেল অফিসে কপি সার্ভ করবেন, তারপরে গিয়ে এফিডেভিট করবেন। ইশরাক সাহেব সেদিন এফিডেভিট করতে গিয়েছেন, অ্যাটর্নি জেনারেল অফিসে কপি পর্যন্ত সার্ভ হয়ে গেছে, তারপরে আর এফিডেভিট করেননি, বা ওনারা এফিডেভিট করেছেন কিনা সেটা বলেন না, ওনারা বলেন আমরা রিটই ফাইল করি নাই। অথচ রিটের পিটিশন নাম্বার সহ আমি আপনাকে দিলাম এবং আমরা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সেটা কপিও রিসিভ করেছি। এখন ইশরাক সাহেব এই রিট পিটিশন পার্সু করে বলতে পারেন যে আমাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলুন আমার ওথ পড়ানোর জন্য। শুনুন, এত নিটিগিটিতে না গিয়ে মেক ইট ভেরি সিম্পল, যে ইলেকশন কমিশন যে গেজেটটা প্রকাশ করেছে সেই গেজেটটা যতদিন পর্যন্ত বাতিল না হয় অতদিন পর্যন্ত তো ইশরাক বলতেই পারবে যে আমাকে তো মেয়র ডিক্লারেশন দেওয়া হয়েছে বাই দ্য কোর্ট। না না, সেটা তো পারবে না। শুনুন, ওই জাজমেন্টটা যতদিন পর্যন্ত বাতিল না হয় অথবা গেজেটটা বাতিল না হয় ততদিন পর্যন্ত তার বলতে কিন্তু বাধা নেই। আপনি এটা
আহা স্বীকার না করেন না বা না সেখানে করেন। আবার আপনাকে তাহলে আইনে যেতে হবে, সেখানে হ্যাঁ, আইনে হচ্ছে exactly. জি সেখানে আইনে হচ্ছে তাহলে সেখানে আইনে যাবে কে? আইনে যাবে, শুনুন, না না আইনে আমি আদালতে যেতে বলছি না। না, আমি আপনাকে বলছি যে আপনি তাহলে কি তাহলে করা উচিত ছিল? তাহলে কি করা উচিত ছিল যে স্থানীয় সরকার যে অ্যাডভাইজার তার ইলেকশন কমিশনের বিপক্ষে মামলা করা উচিত ছিল যে তুমি এই গেজেট পাবলিশ করলো তো ঠিক করো নাই। এটা এটা কি না, এই সরকারের সরকারের বিপক্ষে সরকার না, না, মামলা আমি করতে বলছি পারে। না, এটা আমি আমাদের বলছি দেশে লতে আছে। এটা আপনি ইংল্যান্ডে ব্রিটিশে এটা শুনুন, প্রচুর ইংল্যান্ডে আছে। আর ভার্সেস আর, মানে সরকারের সরকার, বিপক্ষে কিন্তু মামলা এটা করতে- আমাদের 54 বছর কি কোনো ইতিহাস আছে? ওয়েল আমরা তো এতদিন স্বাধীনতাই পাই নাই। একবার পেয়েছি জিয়াউর রহমান সাহেবের সময় ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছি, আর এইবার ডক্টর ইউনূস সাহেবের সময় আমরা ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছি। এর মাঝখানে তো আমরা রাষ্ট্রই ছিলাম না, বড় ছিলাম না। না, না, আমরা তো একটা প্রদেশের মতো ছিলাম। না, আমরা এখন এখানে না আইনগত অবস্থানটা এখন আমাদের জানতে হবে, ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন প্রিভিয়াস যে গ্যাজেটটা ছিল সেটাকে অ্যামেন্ড করলো। একটা নির্বাচন যখন হয়, যখন গ্যাজেট হয়ে যায়, তারপরে এটার মেয়াদ থাকে একটা, সেই মেয়াদটা হচ্ছে এই কমিশন কর্পোরেশন, সিটি কর্পোরেশন যেদিন প্রথম মিটিং করবে সেই দিন থেকে 5 বছর। তা আমরা দেখেছি 2রা জুন 2020 সালে তারা ফার্স্ট মিটিং করেছে। তো সেই অনুযায়ী আপনার 1 জুন 2025-এ এসে ওই দেশের কাউন্সিলের হ্যাঁ, ওই ঠিক আছে, ফ্যাসিস্টের সময় সিটি কর্পোরেশনের- তাপস হ্যাঁ। প্রথম মিটিং করেছে 2 জুন 2020-এ। তাহলে আপনার সিটি কর্পোরেশনের মেয়াদই তো শেষ হয়ে শেষ হয়ে গেছে। গেছে। এখন ইশরাক সাহেব এটা জোর করে ওখানে বসার জন্য চেষ্টা করছেন। ভেরি সিম্পল। মিস্টার তাহলে একটা মোহাম্মদ শরীফ, সমাধানে আমরা আসুন, আরেকটা সাহেবের বিষয় সঙ্গে অথবা বিএনপির নেতৃস্থানীয় কারোর সঙ্গে আলাপ করে একটা সমাধানে আসুন। এই রাস্তা বন্ধ করা, আমরা সেদিকে যাচ্ছিলাম। আমরা অথবা ওই জাজমেন্টটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করার জন্য গভর্নমেন্ট একটা আপিল করুক সামওয়্যার। না, না, একটা বিষয় এখানে খুব সিম্পল আছে, সেটা হচ্ছে আমরা এবং বিশ্বাস করি মনে প্রাণে এখানে একমাত্র একজন ব্যক্তি এটা বন্ধ করতে পারেন ইশরাক সাহেবের এই গন্ডগোলটা। সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া অথবা তারেক রহমান সাহেব। অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। জনাব তারেক রহমান। উনি যদি শুধুমাত্র আমরা- ফোন আমরা করে আরেকটা বলেন প্রশ্ন একটু যে নিয়ে আমার নিই, আরেকটা দলের প্রশ্ন এবং একটু- দেশের শৃঙ্খলা জি, রক্ষার যে জন্য সম্মানিত আলোচক, আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি এটা প্রসিড আমরা একটা করবে। প্রশ্ন আমরা একটু নিয়ে নিচ্ছি, আবার ফিরে জি, আসবো আলোচনা। জি, জি, please. আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, আমার একটা বিষয়, সেটা হচ্ছে যে মেয়র ইশরাক যে এখন আসলে অবৈধভাবে বসে আছে, জি। তাকে কি এখন যদি জনগণ যদি তাকে জনগণ একত্রিত হয়ে যদি জনগণ বের করে দেয়, এটা কি আসলে জনগণ ফৌজদারি অপরাধের আওতায় পড়বে কিনা? শুনুন, আপনি কিন্তু ওই সহিংসতার কথা বলছেন, আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ, একটা সমাধানে আসার কথা বলছি। আমরা কিন্তু সহিংসতা চাই না, রাস্তা বন্ধ হোক সেটা চাই না। আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই যতদিন ইলেকশনের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত আছেন রাষ্ট্রটা ঠিকমতো চলুক, এই রাস্তা বন্ধ থাকুক। আপনি তো একটা জনগণকে একটা উস্কানি দিচ্ছেন যে সেখানে একটা মারামারি হোক, ইশরাক সাহেব ইশরাককে প্রতিহত করুক, সেটার মধ্যে না গিয়ে দেখে এটা সমঝোতায় আসা যায় কিনা। ছেড়ে দিয়েছে। জি, আপনি যেটা বলছিলেন। আচ্ছা, আমি ওনার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, এখানে অন্যভাবে ছেড়ে দেওয়া যায় না, কারণ আমরা বিশৃঙ্খলা চাই না। বাট উনি যেই প্রশ্নটা করেছেন যে এখন এই মুহূর্তে ওনাকে কিভাবে বন্ধ করতে হবে, উনি যেই কাজটা করছেন সিটি কর্পোরেশনের এমপ্লয়িদেরকে নিয়ে উনি আন্দোলন করছেন। না, আর কি পরিচয় নিজেকে পরিচয় দিচ্ছেন কি? ওইটা পরে আসুক, সেটা তার একটা লেজিটিমেট এক্সপেকটেশন থাকতে পারে যে ভাই আমি মেয়র ইলেকশন চেয়েছি, আমি গেজেট আমার পেয়েছি গেজেট একটা। পেয়েছি, একটা এক্সপেকটেশন তার থাকতে পারে। কিন্তু যারা আন্দোলনে পার্টিসিপেট করছে তারা কি পারে? তাদের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না? চাকরির শৃঙ্খলা? আপনি সিটি কর্পোরেশনের এমপ্লয়ি, আপনি কাজ করছেন না, কি আপনি সচিবদের গিয়ে নিয়ে মিটিং করেছে মাঝখানে। হ্যাঁ, আপনি গিয়ে ইশরাক সাহেবের মিছিলে গিয়ে বসে আছেন। এই কাজটা কিভাবে করেন এমপ্লয়িরা? এমপ্লয়িদের বিরুদ্ধে তো ডিসিপ্লিনারি প্রসিডিং নেওয়া উচিত। আপনি শুনুন, আমরা শান্তি চাই, মানে এত ডিসিপ্লিনারি প্রসিডিংসে গিয়ে আপনি কুলাতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে একটু ঠান্ডা মাথায় রাষ্ট্রটা চাল। দেখেন লন্ডনে গিয়া কত বড় একটা ঝামেলায় পড়েছে তার ফরেন টিমের ব্যর্থতার জন্য। এখন তারা সরি বলে, স্বীকার করে যে আমাদের ভুল হয়েছে। এই আসিফ মাহমুদের মতো মানুষ, এরকমের ইনএক্সপিরিয়েন্স লোক ওইখানে না থাকলে সমাধান হয়তো হয়ে যেত। আমাদের মতো কাউকে জিজ্ঞাসা করলেও, একটা কমিটি করে জিজ্ঞাসা করলে হয়তো ঠিক আছে, লেটস কাম টু এ কনক্লুশন, সমাধানে আসি। এই 1 মাস ধরে নৈরাজ্য চলছে, এটা তো ঠিক না আসলে। কিন্তু সমাধানের তারা ওই ইয়াং ছেলে কি জানি নাম আসিফ মাহমুদ, সেও কিন্তু কোনো হাসি নাই মুখে এমনভাবে কথা বলে, আজকে দেখলাম কোন জায়গায় জানি যে এলোমেলো কথা বলছে, স্পেসিফিকভাবে বলতে পারছে না যে তাকে কেন বসতে দেবে না। আমার গেজেট হয়েছে, আমাকে শপথ পরিয়ে বসতে দেবে না কেন? এটা হয়তো উনি এই পুরো মামলাটার বিষয়ে ওয়াকেবহাল না,
উনি যদি মামলাটার বিষয়ে ওয়াকিবহাল থাকতেন, উনি যদি প্রতিটি তারিখ কনসিডারেশনে নিয়ে একটা বক্তব্য, এই যেমন আমরা যেমন তারিখ সব নিয়ে আসছি যে কি হ্যাঁ, উনি একটা চিঠি দিয়ে বলতে পারেন যে ভাই থ্যাংক ইউ এত তারিখে যে আপনি এত তারিখে গেজেট হয়েছিল, হ্যাঁ এত তারিখে গেজেট হয়েছিল পূর্বের গেজেটটা, আর ওই কমিশন ওই কর্পোরেশন এত তারিখে ফার্স্ট মিটিং করেছে, তো এত তারিখে তো এটার 5 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আবার লিখে দিলে এই ইশাকের একটা যুক্তি থাকতে পারে যে 28/4/2025 গেজেটটা পাবলিশড হলো, তাহলে তার পরের দিন আমাকে গেজেট পড়ালেন না কেন? আপনি তো অপেক্ষা করছেন যাতে টাইমটা চলে যায়। না না, সেখানে আপনি গেজেটটা দেখেছেন কিনা? গেজেটের ল্যাঙ্গুয়েজটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি। গেজেটের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেই ফেব্রুয়ারি 2020 এর সেই ল্যাঙ্গুয়েজ। তাতেও তো সেই এপ্রিল মাস থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত আরো কিছুদিন ছিল না, ততদিন মামলা চলছিল। কিন্তু আপনি দেখেন হাইকোর্টের রিট পিটিশনটা কিন্তু গেজেটটা তো আর রিভার্সড হয় নাই। হাইকোর্টের রিট পিটিশনটা কিন্তু ফাইল হয়ে গেছে তার আগে, ঠিক আছে, কিন্তু গেজেট এবং জাজমেন্ট তো অ্যাজ ইট ইজ রয়ে গেছে আজও। হাইকোর্টের রিটটা ফাইল হয়েছে এই 14 মেতে। সুস্থতা আনার জন্য একটা সমাধানে আসা উচিত, সেটা হলো আমার কথা। জাজমেন্ট ফ্রজুলেন্ট হয়েছে, নো ডাউট। ইলেকশন কমিশন না বুঝে গেজেট করেছে, তাদের অজ্ঞতা আমি জানি না। ওনারা বসেই একটা, আপনি এটা বলতে যাচ্ছেন কিনা যে ইলেকশন কমিশন ইটসেলফ যে গেজেটটা দিয়েছে, হ্যাঁ, সেটাও ইটস এ পার্ট অফ কনস্পিরেসি? এটা আমার মনে হয় যে লার্নার সিনিয়রের সাথে একমত হবে। এটার ব্যাপারে আমরা অ্যাপেলেট ডিভিশনে আর্গু করেছি, আমাদের মামলার গ্রাউন্ডও আছে। জি, যে একটা লোককে রিমুভ করে দিয়েছেন আপনি, মেয়রকে রিমুভ করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিয়েছেন, তো সমস্ত ইলেকশন পিটিশন ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে, এভরিথিং ইজ। আচ্ছা একটা কথা বলি আপনাকে, একটু বলে নেই, এভরিথিং ইজ ডান। তারপরে ইলেকশন, না আমি তো শেষ করি না, তারপরে ইলেকশন কমিশন কি বলে গেজেটটা দিলে দেখে যদি আজকে বলে আসিফ, ওই যে উপদেষ্টা বলে যে ঠিক আছে আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, সব ঠিক আছে, আপনাকে 1 বছরের জন্য অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিলাম, তাহলে তো ঝামেলা চুকে যায়। সমস্যা কি? না না, উনি তো ইলেক্টেড মেয়র চায়। আরেক সমাধানে আসতে হলে তো দুই পক্ষেরই ছাড় দিতে তো হবে। উনি তো ইলেক্টেড মেয়র চায়, ইলেক্টেড মেয়র হিসেবে যে বসতে চায়। ওই ম্যাডাম খালেদা জিয়ার ওইখানে গিয়ে বলে ঠিকঠাক করলে না, উনি অ্যাডমিনিস্ট্রেটর দিবে না, উনি আরো কথার কথা বললাম, মানে আরো কত রকমের একটা কম্প্রোমাইজ ইজ অ্যান আর্ট ইন পলিটিক্স। এটা তো এই যে তালা বন্ধ করে রেখেছে মানুষ এখন কি পারে না, আমি বলি এই যে ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারে না, কত রকমের বার্থ রেজিস্ট্রেশন পাচ্ছে না, বার্থ রেজিস্ট্রেশন কত মানুষ হয়তো পাসপোর্ট করতে পারছে না, কত রকমের সমস্যা। খুব বেশি যে আটকাছে বিষয়টা তা না, এই আন্দোলন না হইলে আটকে থাকতো না, এগুলি ক্লিয়ার থাকতো। এগুলো মূল বিষয় হচ্ছে যে, মানে আমার মনে হয় আলোচনায় আমরা যে মূল বিষয়টা আসতে যাচ্ছি সেটা হলো যে আপনি ওই নির্বাচনটাকে অবৈধ বলছেন, ওই নির্বাচনটাকে আপনি অবৈধ বলছেন, ওই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আবার নিজেকে ঘোষণা করতে বলছেন। এই বেসিসটা, এবং এইবার আসুন একেবারে পিন পয়েন্টে আসছেন আপনি দেখুন, যদি জজ সাহেব যদি তার বিচারিক প্রজ্ঞা, সে তো আরো 15 জন লয়ারের সঙ্গে তার নিজেদের কলিগদের সঙ্গে আলাপ করে ওটা জাজমেন্ট দিতে পারতো। সেই জাজমেন্টটা কি জ্ঞানে দিয়েছে এটা আমার মাথায় ধরে না, আমার সহজ কথা বলি। আচ্ছা, এবং আমি মনে করি আমার লার্নের ফ্রেন্ড এটা আমার সঙ্গে একমত হবেন, কারণ আমি তো আপনার সঙ্গে স্বীকার করি যে এটাকে বলি, এই যে ইলেকশন কমিশনের প্রত্যেক পাতায় পাতায় সে বলেছে যে আমাকে ওখানে যেতেই দেয় নাই। আচ্ছা, আপনি যদি একটা ইলেকশনে ইলেক্টেড হতে চান তাহলে তো আপনি বেশি ভোট পেয়েছেন বলে আরজিতে লিখবেন যে আমি বেশি ভোট পেয়েছিলাম, আমাকে তারা কম ভোট দেখিয়েছে, এটা রিকাউন্ট করেন, রিকাউন্ট করে আমাকে ইলেক্টেড ঘোষণা করেন। তো আপনার পুরো পিটিশনে কোথাও এই কথাটা নাই যে আপনি বেশি ভোট পেয়েছেন, আপনাকে ফেল করিয়ে দিয়েছে। তাহলে আপনাকে ফ্যাসিস্টের সময় ইলেকশনের কথা, সেই জন্য আমি খুব খুশি যে এই ইউনূস সাহেব কয়েকদিন আগে একটা কমিশন গঠন করেছেন গত 3টা নির্বাচনের বৈধতার ব্যাপারে। এটা অ্যাডমিটেড ফ্যাক্ট যে ফ্যাসিস্টের সময় কোনো ইলেকশনই কারেক্টলি কন্ডাক্ট করেন, এবং এই যে কাজী হাবিবুল আউয়াল বলেন, তার আগের যে যারা চিফ ইলেকশন কমিশনার ছিল তারা সকলে মেন্টালি খারাপ ছিল। সেজন্যই তো কি হবে, সেজন্য হবে ইলেকশনটা বাতিল, নতুন ইলেকশন হবে। ওর ইশাক সাহেবের আগের যে প্রেয়ারটা ছিল সেই প্রেয়ারটাই যথার্থ ছিল, ওই প্রেয়ারটা সে যদি পার্সু করে এই রায় নিয়ে নিত যে হ্যাঁ ওই ইলেকশনটা অবৈধ, নতুন একটা ইলেকশন করেন, ওনার এইটাই যাওয়া উচিত ছিল। এখন দেখেন জুডিশিয়ারি একটা জাজমেন্ট দিয়ে কত বড় একটা নৈরাজ্যের সৃষ্টি হলো। হ্যাঁ, এই জন্য আমার কথাটা হলো একটাই পয়েন্ট যে জুডিশিয়ারির একটা জাজমেন্ট, মানে একটা ইলেকশন পিটিশনের উপরে একটা অবৈধ জাজমেন্ট দেওয়ার কারণে আজকে দেশের মানুষ এই নৈরাজ্যতার মধ্যে পড়েছে। এবং এই বিচারক, এই ট্রাইব্যুনাল, ভকরুল ভাই, এই ট্রাইব্যুনাল জানেন না যে অলরেডি হাইকোর্ট ডিভিশনের 4টা জাজমেন্ট বলা হয়েছে, এর ভিতরে 3টা রিপোর্টেড জাজমেন্ট। কবে থেকে? 18 ডিএলআর, আপনি চিন্তা করেন কত বছর আগে, এখন চলছে 76 ডিএলআর, 18 ডিএলআর
38 ডিএলআর, 41 ডিএলআর, 3টা ডিএলআর হাইকোর্ট ডিভিশন বলেছে যে ইলেকশন পিটিশন 30 দিনের পরে অ্যামেন্ড করা যাবে না। কারেক্ট। আর করা গেলেও প্রেয়ার কোনোদিনও অ্যামেন্ড করা যাবে না, কারণ আপনি জানেন যে প্রথমেই বলছে আনহার্ড অফ, আবার দেখেন তফসিল অ্যামেন্ডমেন্ট করে দিয়ে দিয়েছে। তফসিল অ্যামেন্ড করে। এখন এই বিচারক যখন একজন লোক ইলেকশন ট্রাইব্যুনালে বসার সাথে সাথে তো ইলেকশন সংক্রান্ত যতগুলি প্রিভিয়াস জাজমেন্ট আছে তার পড়ে নেওয়া উচিত ছিল। এক্স্যাক্টলি, তাই না? আরে আমাদের মতো 5 জন লয়ারকে ডেকে জিজ্ঞাসা করলেই হতো। এবং আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 111 এ কি বলা আছে যে সাবঅর্ডিনেট কোর্ট ইজ বাউন্ড টু কমপ্লাই উইথ দ্য হাইকোর্ট ডিভিশনস জাজমেন্ট। তো উনি তো হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট ভায়োলেট করে ফেললেন। তো আমরা আলোচনা একটু সংক্ষেপে নিয়ে আসতেছি। সবশেষ যে বিষয়টা আমরা মিস্টার মোহাম্মদ হোসেন লিপু আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে জনমনে একটি বিভ্রান্তি, একটি প্রশ্ন। এক পক্ষ বলছেন যে আমরা নির্বাচিত হয়ে আসছিলাম, হ্যাঁ, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে দেয়নি, ভোটারদেরকে ভোট দিতে দেয়নি। যদি এমনটা হইতো তাহলে আমরা নির্বাচিত হয়ে আসতাম। সো সেই ক্ষেত্রে ওই ইলেকশনে যেটুকু পেয়েছি আমরা, অল্প সময়ের মধ্যে যেটুকু ভোট হয়েছিল, আমাদেরকে নির্বাচিত ঘোষণা করে দেওয়া হোক। এবং আদালত আমাদের এই বক্তব্যকে সমর্থন করেছেন, আমাদেরকে নির্বাচিত ঘোষণা করেছেন। আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে না, এটা অন্যায়। এটা যেমন একটি পক্ষের কথা আছে। যতক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশন গেজেট দিয়ে শপথ দিচ্ছেন না সরকার, ততক্ষণ পর্যন্ত নিজেকে মাননীয় মেয়র হিসেবে দাবি করা, এটাকে অন্যায্য মনে করছেন। এই দুয়ের মধ্যে আমাদের কি সমাধান আছে বলে আপনি মনে করেন একজন আইনজীবী? না, এখানে ইশরাক সাহেবের তো একটা পলিটিক্যাল ফিউচার আছে। ওনার পলিটিক্যাল ফিউচার আমরা আবার একটু আপনাকে করি, আমরা আবার একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি, সুপ্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটি করবেন প্লিজ। ঢাকা থেকে বলছি। জি, আমার কথা হচ্ছে এই অবৈধ জন্য কি বিচারক কি বিচার আওতায় আসতে পারেন কিনা? থ্যাংক ইউ। নিশ্চয়ই। আমার মনে হয় এই বিষয়ে আমরা মিস্টার মোহাম্মদ হোসেন লিপু, আপনি একটু লাইনে থাকেন। হ্যাঁ, আপনি আমাদের সাথে থাকেন, এই উত্তরটা উনি দেবেন। জি জি, এখানে কোনো বিচারক যদি সেটেলড লয়ের বাইরে এবং হাইকোর্ট ডিভিশনের রিপোর্টেড জাজমেন্ট ইগনোর করে যদি কোনো জাজমেন্ট দেয়, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে তাকে অপসারণ করার বিধান আছে, তাকে অপসারণ করা যায়। এটা এখনো আইন মন্ত্রণালয় চাইলে করতে পারে। জি, আর আপনি আগে যে আলোচনাটা ছিলেন যে এই দুইয়ের মধ্যে, হ্যাঁ, দুইটি একটি অরাজকতা সৃষ্টি করেছে, একটি দুর্ভোগ সৃষ্টি করেছে। এই লাঘবে আইনের দৃষ্টিতে কি সমাধান আছে আপনি মনে করছেন? আমরা এটি দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাচ্ছিলাম। জি, আইনের দৃষ্টিতে সমাধান হচ্ছে যে যেহেতু মেয়াদটা শেষ হয়ে গেছে, ওনার এটা নিয়ে আর পার্সু করা উচিত না। আর পলিটিক্যাল একটা সলিউশন আমি বলি, ইশরাক সাহেবের খুব ভালো পলিটিক্যাল ফিউচার আছে। তো উনি যদি এই এতটুকু জিনিসের জন্য 1 মাস, 6 মাস, 1 বছর বসার জন্য যদি এটা নিয়ে আন্দোলন করে মানুষকে যদি সাফার করান, তাহলে ওনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য একটু ক্ষতিকর। আন্দোলনটাকে আপনি আন্দোলন বলছেন না বেআইনি আন্দোলন বলছেন? আন্দোলন তো আপনি দেখছেন যে আমি তো প্রথমেই বলেছি যে একজন লোক একটা ফ্রডুলেন্ট জাজমেন্ট নিয়ে সেটার বেনিফিট পাইতে পারে না। জি, সো এই বেনিফিট এটা ওনাকে দেওয়া উচিত না। আর অলরেডি তো মেয়াদ শেষ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। জি, মিস্টার ফখরুল ইসলাম, এই বিষয়ে আপনি একটু যদি বলেন আমাদের। ওয়েল, ইশরাক একটা স্মার্ট ইয়াং বয়, সে ভাবছে যে আমাকে মেয়র ডিক্লেয়ার করা হয়েছে কেন, আমি বসতে পারবো না কেন। তার পয়েন্ট অফ ভিউ থেকে তার শুভাকাঙ্ক্ষীরা ভাবছে যে তাকে বসতে দিলেই ভালো। তবে আমার ওপিনিয়ন হবে এটা যে এর একটা পলিটিক্যাল সলিউশনের জন্য এই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের একটা সলিউশনে আসা উচিত। আইদার ইশরাক সাহেবকে ডেকে কথা বলে তাকে বুঝিয়ে আইনের অবস্থানটা পরিষ্কার করে একটা সমাধানে আসতে হবে। এই নৈরাজ্য সৃষ্টি করার পথ পরিহার করতে হবে আমারও সেটা। কিন্তু সমস্যা যেটা সৃষ্টি হয়েছে, জজ সাহেব যে সমস্যাটা সৃষ্টি করেছেন সেটার ব্যাপারে একটা বিহিত করতে হবে, যাতে ইন ফিউচারে এটি যে এই রকমের একটা মানে ফ্রজুলেন্ট জাজমেন্ট দিয়া এই দেশের মধ্যে কত বড় নৈরাজ্য সৃষ্টির পথ সে সুগম করেছে। এখন উনি আবার ফ্যাসিস্টেরই মানুষ কিনা হুনোজ জানি না। আমরা মিস্টার মোহাম্মদ হোসেন আপনার কাছে আরেকটি বিষয় আসতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সেপারেশন অফ জুডিশিয়ারির পরে আমরা যে সুযোগগুলি প্রত্যাশাগুলি করেছিলাম এগুলি হয়নি। এই 5ই আগস্টের পরে এই প্রত্যাশাটা জনমনে কিন্তু ব্যাপকভাবে বেড়েছে, কিন্তু এই একটি জাজমেন্ট আমাদেরকে আঘাত করেছে কিনা জানি না। এই বিষয়টা আপনি কি বলবেন? দেখুন, আমি রুল অফ ল সম্পর্কে বলতে গেলে আমি বিগত বছরগুলিতে দেখেছি আমাদের দেশে রুল অফ ল এর জায়গায় রুল অফ লো আছে। রুল অফ লো মানে ছোট লোকের শাসন, আর রুল অফ ল মানে আইনের শাসন। এখানে তো আইনের শাসন নাই।
আমি এটাকে অন্যভাবে বলি, আমরা চাই আইনের শাসন, আর আমরা পাই হলো হায়নার শাসন। আমরা তো এই শাসন চাই না। আমরা চাই 5 আগস্টের পরে আপনার প্রত্যাশাটা কি, বা 5 আগস্টের পর রিফরমেশন বা যাই বলেন, 5 আগস্টের পরে আমার প্রত্যাশা হচ্ছে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, রুল অফ ল এস্টাবলিশড হবে, সেপারেশন অফ পাওয়ার থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস থাকবে, আইন করে দিবে সরকার, আইন অনুযায়ী সিস্টেম চলবে, মানুষের কোনো ভোগান্তি থাকবে না মানুষের জন্য। এবং আমার জুডিশিয়ারি সম্পর্কে আমার সবচেয়ে বড় যেটা ওখানে যেন কোনো রকম করাপশন না থাকে, এই স্বজনপ্রীতি না থাকে, মুখ দেখে রায় দেওয়া না থাকে। এই যে একজন লোক ইশরাক সাহেব ইন ফিউচার বিএনপি ক্ষমতায় আসবে এই ভেবে এই জাজ সাহেব এই রায়টা দিয়েছেন, এইগুলি যেন জুডিশিয়ারিতে না। আচ্ছা, এই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট ডিভিশন মানে সুপ্রিম কোর্টের ভূমিকার কথা আপনি একটু বলবেন কিনা? সুপ্রিম কোর্টের ভূমিকা এখানে সবচেয়ে বেশি, কারণ একটা দেশের ইতিহাস বদলে দিতে পারে সুপ্রিম কোর্ট। আপনি জানেন যে এখানে দেখবেন ইন্ডিয়ায় বহু সময়ে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করে করে ইন্ডিয়ান পলিটিক্স চেঞ্জ করে দেয়। আমাদের পাকিস্তানের পলিটিক্স সুপ্রিম কোর্ট চেঞ্জ করে দেয়। তো আমাদের সুপ্রিম কোর্টের আরও ভালো অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। রাজনীতির যেই হীন স্বার্থ আছে এই স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। মিস্টার ফখরুল ইসলাম, সবশেষ আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে একটি ফ্রডুলেন্ট জাজমেন্ট বা আমরা যাই বলছি, এর মাধ্যমে আমরা কি দেখলাম যে এই বিজয়ী জনগণ, এই 5 আগস্টের পরে এই বিজয়ী জনগণকে দুটো পক্ষ করে মুখোমুখি করে দেওয়া হলো, দুটো পক্ষ করে মুখোমুখি করে দেওয়া হলো। এর সমাধানটা যেমন জরুরি, তেমনি এর একটি বিহিত ব্যবস্থা হওয়া দরকার। দোষী বা যারা এর ইন্ধন দিয়েছেন, যারা এই পরিবেশটি বা অবস্থানটি সৃষ্টি করে দিয়েছে, এই বিষয়ে কি কি সমাধান হতে পারে বলে আপনি মনে করছেন? ওয়েল, যেসব রিফর্মের কথা বলা হচ্ছে, এখন সমস্যা হলো যে ম্যান বিহাইন্ড দ্য গানের পিছনে যে আছে, এখন যে দেখুন না, সচিবালয়ে নৈরাজ্য চলছে, কারণ ফ্যাসিস্টের লোক এখন ওইখানে আছে। আবার আমাদের জুডিশিয়ারির মধ্যে দেখুন যে এই রকমের যে জাজমেন্ট দিতে পারে, এটা তো চিন্তার কল্পনার একটা বাইরের ব্যাপার। আমি আর লিপু ভাই সেক্ষেত্রে কিন্তু একমত, অন্য কোনো বিষয়ে দ্বিমত থাকলেও। তো এখন এই রকমের যন্ত্রণা আমাদের থাকবেই যতদিন পর্যন্ত আমরা একটা সুসংগঠিত রিফর্ম না এনে এই অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এখন আমাদের বর্তমান সুবিধা হলো যে আমাদের অ্যাপিলেট ডিভিশনের অনারেবল চিফ জাস্টিস ভেরি ক্যাপেবল, মানে সেই রকমের চিফ জাস্টিস পেয়েছি আমরা। এখন ওনার আর একটু শক্ত ভূমিকা নিতে হবে যাতে লোয়ার জুডিশিয়ারিতেও অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসটা সুপ্রিম কোর্ট থেকেই মনিটর করা হয়। আমাদের 64 জন যেটা বলা আছে। কাজেই আমেরিকায় যেমন কথা বলা আছে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে যে আমেরিকা উইন্স ইফ হার সিটিজেন্স গেট জাস্টিস। আমাদের দেশে কিন্তু সেই আইডিয়াটাই কোনো দিন আসে নাই যে আপনার সিটিজেন যখন জাস্টিস পাবে তখন আপনার রাষ্ট্র জিতে গেল। এই আইডিয়াটা আমাদের মধ্যে কোনো সময় প্রচারিতও হয় নাই। সেটা আপনি তো জানেন, এই 54 বছর ধরে আমরা এই 2টি খণ্ড বাদে এইটা একটা রাষ্ট্রই ছিল না। এখন আমাদের বিল্ড আপ করতে হবে, ধৈর্য থাকতে হবে, একটু এত অসহিষ্ণুতা হলে হবে না। ইশরাককেও বলবো যে একটু সহিষ্ণু হওয়ার জন্যে। হ্যাঁ, ইশরাকের তরফ থেকেও তো প্রপোজাল যাইতে পারতো যে আমাদের সঙ্গে বসুন। এবং আমি মনে করতে পারি যে গত 10 মাসে কত শত যে এই চিফ অ্যাডভাইজারের এই যমুনা ঘেরাও করার আন্দোলন করেছে, মানে একটা কমিটি থাকা উচিত যে আপনার সমস্যা আছে এইখানে আপনি প্লেস করবেন, প্রথমে টেবিলে একটা আলোচনা হবে যার সমাধান করা যায় কিনা। এই নৈরাজ্য সৃষ্টির পথ বন্ধ করতে হবে। মিস্টার মোহাম্মদ হোসেন, আরেকটা বিষয় আমার মনে হয় না জানলে দর্শকদের একটা অপূর্ণতা থেকে যাবে। সেটা হচ্ছে যে এই যে অরাজকতা যেটা আমরা বলছি, আপনিও বলেছেন যে এখানে একদিকে কর্মচারীরা যা করেছে এটা একেবারেই ডিসিপ্লিনারি ভায়োলেশন করেছে। একইভাবে যিনি নির্বাচিত নিজেকে ঘোষণা দিয়ে যিনি রোল প্লে করছেন, এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো কি ভূমিকা পালন করলো? রাজনৈতিক দলগুলোর কি করা উচিত ছিল বলে আপনি মনে করেন? এখনো করার সুযোগ আছে? এটা আমি অলরেডি বলে ফেলেছি, আপনারা হয়তো নোটিস করেননি। এটা তারেক রহমান সাহেব চাইলেই পারেন। উনি হাসান মামুনকে বহিষ্কার করে দিলেন না একটা ইনসিডেন্টে। জি, তো উনি এখানে বহিষ্কার করার দরকার নেই। ইশরাককে শুধু ফোন করে বললেই হয় যে ইশরাক তুমি এটা নিয়ে আর পার্সু করো না। এবং আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব এটা করবেন।
জি না না, আজকে কিন্তু ডেইলি স্টার নিউজ পেপারে কিন্তু সে কথা আসছে অলরেডি, জি যে সিনিয়র লিডার্স ওয়ান্ট ইশরাক জি। টু কল অফ মুভমেন্ট। জি। এখন এটা Off করার পরে জন্য লেখার জন্য জি। আসছে না, সত্যি সত্যি তা আপনাদের জানি না। দুজনকে অনেক ধন্যবাদ। আবার বলছে যে বিএনপি ডাজন্ট ওয়ান্ট কনফ্লিক্ট উইথ দ্য গভর্নমেন্ট আফটার লন্ডন মিটিং। এখন এই রিপোর্টটার জি। সত্যতা আপনাদের অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা কিছুটা হলো এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অরাজকতা বলছি, যে অনিয়মগুলো হচ্ছে, এই বিষয়ে বিশেষ করে ইলেকশন কেন্দ্রিক একজন মেয়র নির্বাচিত অথবা তার চেয়ারে বসানো, সব কিছু মিলেই আমরা আজকে আইনি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আশা করছি আমাদের এই আলোচনা থেকে আজকে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ, সবগুলো বিষয় নিয়ে আপনি একটি পরিষ্কার ধারণা পেয়েছেন, মেসেজ পেয়েছেন। আমরা এমনি কোনো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন, প্যান ভিশনের সাথেই থাকবেন, এই প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।